বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সরকারের উপদেষ্টাদের লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার একরকম হিড়িক পড়েছে। মানে মন্ত্রী পদমর্যাদার এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়বার পরেই জমা দেওয়ার রীতি, এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত সাংবাদিকদের কৌতূহলের জবাবে বলেছেন যে তিনি নিজেও যদি এই পাসপোর্ট মন্ত্রিত্ব ছাড়ার আগেই জমা দিয়ে দিতেন ব্যাপারটা অস্বাভাবিক হতো, কাজেই তিনি বা তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বা মন্ত্রীদের যে পাসপোর্টটা হয় সেটা এখন পর্যন্ত জমা দেননি। কিন্তু ইউনূস সরকারের মধ্যে এই অস্থিরতা কেনই বা উপদেষ্টারা কূটনৈতিক পাসপোর্ট দ্রুততম সময়ে ছেড়ে সাধারণ পাসপোর্টে আসতে চাইছেন, সেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন সরাসরি বলেছেন এরা চাইছেন যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়বার পর সাধারণ পাসপোর্ট পেতে যে ঝামেলা সেটা এড়িয়ে এখনই ভিসা ঠিক করে রাখতে, যাতে দ্রুততম সময়ে সরকার ক্ষমতা ছাড়ার পরেই তারা তাদের স্বাধীনতা মতো ইচ্ছা মতো বিদেশ যেতে পারেন। সরাসরি কথা বললে, মানে আপনার আমার ভাষায় বললে, দ্রুততম সময়ে বিদেশে যাওয়ার পথ সুগম রাখতেই বিভিন্ন উপদেষ্টারা একের পর এক লাল পাসপোর্ট ছাড়ছেন, সাধারণ পাসপোর্টের আবেদন করছেন, যাতে বিদেশ যাত্রার ভিসা ঠিক করে রাখা যায়। হয়তো অনেকেই নির্বাচনের আগেই দেশ ছাড়বার কথা ভাবছেন। মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় যে কোইন্সিডেন্সটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে অক্টোবরে যখন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা, 2024-এর আন্দোলনের বিরাট নেতা, তিনি এক বেসরকারি টিভি চ্যানেলে নিজে থেকে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এলেন যে উপদেষ্টাদের বেশিরভাগই সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন, কে কোন দেশে যাবেন সেসব ঠিকঠাক করে রেখেছেন। তখন যে উপদেষ্টারা সবচেয়ে বেশি সংবাদ মাধ্যমের সামনে এসে গলা খুলিয়ে বলেছিলেন প্রশ্নই ওঠে না কেন বিদেশ যাব, তারাই এখন সবচেয়ে আগে গিয়ে লাল পাসপোর্ট ছেড়ে দিয়ে বিদেশের ভিসা লাগাচ্ছেন এবং নিজ নিজ জায়গা ডেস্টিনেশন ঠিক করে রাখছেন, সেই ডেস্টিনেশনে যাতে সময় মতো পৌঁছে যেতে পারেন তার ব্যবস্থা করে রাখছেন। যেমন ধরেন রিজওয়ানা হাসান তখন বলেছিলেন নাহিদকেই উত্তর দিতে হবে কারা সেফ এক্সিট চাইছে, আমার সেফ এক্সিটের কোনো পরিকল্পনা নাই। খুব স্বাভাবিক, রিজওয়ানা হাসানের স্বামী নসরুল হামিদ দীপু আওয়ামী লীগ আমলের মন্ত্রী, তার বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য দেখাশোনা করছেন 2024-এর আগস্টের পর থেকেই। কাজেই বাংলাদেশ ছেড়ে সম্পূর্ণরূপে চলে যাওয়া, চিরস্থায়ীভাবে চলে যাওয়া নিশ্চিতভাবে একটা ব্যবসায়িক ক্ষতিও করবে রিজওয়ানা হাসানের পরিবারের জন্য। কিন্তু রিজওয়ানা হাসানের ছেলে মেয়ে বিদেশ থাকেন, কাজেই তিনি হয়তো অস্ট্রেলিয়ার ভিসা লাগিয়েছেন যেখানে তার সন্তানেরা থাকেন, এবং এই যে একটা বলাটাই সময়, এই যে একটা অনিশ্চিত সময়, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি ক্ষমতা হস্তান্তর করতে চান, নাকি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর একটা বিপ্লবের সরকার গঠন করতে চান, প্রেসিডেন্ট হয়ে বসতে চান, জাতীয় সংসদ সদস্য পদে যারা নির্বাচিত হয়ে আসবেন ভাবছেন তাদেরকে আসলে 6 থেকে 9 মাসের জন্য সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য করে রাখতে চান, এসব নিয়ে যখন একটা অনিশ্চয়তা, সে সময়ে দেশে থাকবার কি দরকার? সে সময়ে পাসপোর্টটা রেডি রাখতে চাইবেন রিজওয়ানা হাসানের মতো বুদ্ধিমান যে কেউ। ভাবুন তো, ধর্ম উপদেষ্টা সাধারণত বেশি কথাই বলেন না, তিনিও নাহিদ ইসলাম ওই কথা বলার পরেই দেখছিলাম যে তিনি মানে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছেন যে আমরা তো কোনো চুরি করি নাই, আমাদের কেন বিদেশ যেতে হবে, কেন সেফ এক্সিটের প্রয়োজন হবে। অথচ কি অবাক ব্যাপার, সেই আফম খালিদ সাহেব তিনিও তাড়াতাড়ি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সাধারণ পাসপোর্ট রেডি রাখছেন। পররাষ্ট্র উপদেষ্টা নিজে বলছেন তারাই সেটা করছেন যারা কোনো না কোনো দেশের ভিসা সাধারণ পাসপোর্টে এনে বিদেশ যাওয়ার পথ সুগম রাখতে চাইছেন। কারণ এই শিক্ষাটা আসলে এই উপদেষ্টারা পেয়েছেন 2024-এর আগস্টের পর, তারা যে পরিবর্তন এনেছেন এবং তার ফলে আওয়ামী লীগের আমলের মন্ত্রী সংসদ সদস্যদেরকে যে ভোগান্তির শিকার তারা করেছেন, সেই ভোগান্তিতে তাদের যাতে পড়তে না হয় সে কারণেই তারা তাড়াতাড়ি এই ব্যবস্থা নিচ্ছেন। কারণ
এই সরকার ক্ষমতায় এসে নিয়ম করে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে, লাল পাসপোর্ট সকল মন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সর্বশেষ সংসদের সকল সদস্যদের এক্ষুনি বাতিল হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে বাতিল হবে। এবং তারা আরেকটা নিয়ম যুক্ত করে যে শুধু যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের পাসপোর্ট আমরা পাই, সেটা কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে, লাল পাসপোর্টধারীদের ক্ষেত্রে ঠিক হবে না। অন্তত দুটো গোয়েন্দা সংস্থা তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেবে, তারপর তারা সাধারণ পাসপোর্টে যেতে পারবেন। এবং আওয়ামী লীগ আমলে মন্ত্রী, সংসদ সদস্যদের এমন বিপদ হয়েছিল, একে তো তাদের লাল পাসপোর্ট বাতিল হয়ে গেল, এরপর তারা সংসদ সাধারণ যে পাসপোর্ট সেটা দিনের পর দিন, মাসের পর মাস কোনো গোয়েন্দা সংস্থা অবশ্যই তাদেরকে ভেরিফাই করে তাদের নামে সার্টিফিকেট দেয় নাই যে এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ এমনকি যে বিবৃতিটি দিয়েছিল, সেখানে কোন দুটো গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিলে সাধারণ পাসপোর্ট পেতে পারবেন লাল পাসপোর্টধারীরা, সে কথাও পরিষ্কার করে উল্লেখ করা হয় নাই। এর ফলে আওয়ামী লীগ আমলের মন্ত্রী, সংসদ সদস্যরা মাসের পর মাস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে তারপর ওই যে একটা বিপদ সংকুল দুর্গম পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে ভারত গেছেন এবং অনেকেই ভারতেই আটকা পড়েছেন যখন তাদের সন্তানেরা বিদেশের বিভিন্ন দেশে আছেন। এবং এদের সকলের পাসপোর্টে বা অনেকের পাসপোর্টে আমেরিকার ভিসা, যুক্তরাজ্যের ভিসা, ইউরোপের ভিসা ছিল, কিন্তু তারা যেহেতু পাসপোর্টই নাই, একটা দীর্ঘ সময়ের জন্য তাদেরকে ভারতে আটকা পড়তে হয়েছে। এসব ঝামেলায় রিজওয়ানা হাসানরা পড়তে চান না। ঝামেলাটা তারা সৃষ্টি করেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদেরকে শায়েস্তা করার জন্য। কাজেই তারা জানেন যারা ক্ষমতায় আসবেন তারা চাইলে কিভাবে এদেরকে শায়েস্তা করতে পারেন। ফাউজুল কবির খান তিনি নাহিদ ইসলাম যখন বলেছিলেন সেফ এক্সিট চাইছেন সবাই এবং সকলেই ব্যবস্থা করে রেখেছেন, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন 72 বছর বয়সে আমার কোনো সেফ এক্সিটের দরকার নাই, এটা খুব দুঃখজনক হবে। তাহলে ফাউজুল কবির খান এখন সবার আগে গিয়ে পাসপোর্টটা জমা দিয়ে সে পাসপোর্টে ভিসা লাগানোর জন্য অস্থির হয়েছেন কেন, কিংবা ভিসাটা যাতে অটুট থাকে সে কারণে সাধারণ পাসপোর্টে আসার জন্য কেন অস্থির হয়েছেন, কিংবা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তখন বলেছিলেন ছেলেমেয়েরা তো সব দেশে, তাহলে আমি বিদেশ গিয়ে কি করব। এখন আমি জানি না পররাষ্ট্র উপদেষ্টা কি জিজ্ঞেস করেছেন এসব উপদেষ্টাদের যে এই ব্যাপারটা তো অস্বাভাবিক হচ্ছে, যেটা তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপনারা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, আর তিনি কি জিজ্ঞেস করেছেন যে ছেলেমেয়েরা দেশে সেফ এক্সিট নেওয়ার কোনো কারণ নাই, তারপর তারা কেন সবাই বিদেশ যাওয়ার জন্য লাইন ধরেছেন। আরেকটা বিরাট অংশের মন্ত্রী, বিশেষ সহকারী পদমর্যাদায় থাকা ব্যক্তিরা যারাও সব মন্ত্রী, প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, তাদের তো আবার এই সাধারণ বাংলাদেশি পাসপোর্টের দরকারই নাই, কারণ এদের প্রত্যেকের বিদেশি পাসপোর্ট আছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তখন এই কথাটাও সংবাদ মাধ্যমকে বলেছিলেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া লম্বা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে এরা সেফ এক্সিটের কথা বললে রেগে যায়, এদের সকলের দুটো দেশের পাসপোর্ট আছে, বিদেশের পাসপোর্ট আছে। এই যে বিরাট অংশটা, তাদের কোনো অসুবিধা নাই, তারা মানে এই নির্বাচনের আগে আগে দিয়ে কিংবা নির্বাচনের রাতে কিংবা নির্বাচনের পর দিন ঘটনাক্রম বদলে গেলেই বিদেশি পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে হাজির হবেন আর তারা দেশত্যাগ করবেন। তবে এদের অনেকেই নিশ্চিতভাবে 2024-এর 5ই আগস্টের কথা মাথায় রাখলে নির্বাচনের আগে দেশ ছাড়বেন, সেটা একরকম নিশ্চিতভাবে বলা যায়। নির্বাচনের আগেই তারা যে আসলে কোথায় আছেন এই বিষয়টা আর নিশ্চিত করে জানান দিতে চাইছেন না, তারও একটা প্রমাণ মিলছে। এই সরকারের আরেকজন অত্যন্ত প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, তিনি এর মধ্যে সরকারি বাসাই ছেড়ে দিয়েছেন। সরকারি বাসা তিনি ছেড়ে দিয়েছেন, এর মানে এই দাঁড়াচ্ছে যে তিনি হয়তো ভাবছেন ফাউজুল কবির খানও ছেড়েছেন, আরো কয়েকজন উপদেষ্টা ছাড়ার মধ্যে আছেন, এমন খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
তারা আছেন সেটাও আগস্টের 2024-এর আগস্টের অভিজ্ঞতা থেকে। 2024-এর আগস্টে তারা প্রথমবারের মতো দেখেছে, বাংলাদেশ প্রথমবারের মতো দেখেছে যে প্রধানমন্ত্রী থেকে প্রধান বিচারপতির বাসভবন সহ আপিল বিভাগের সকল বিচারপতির বাসভবন সহ মন্ত্রী, পাড়া তো বটেই, পুলিশ প্রধান, সকলের বাড়ি যেভাবে ভাঙচুর লুটপাট হয়েছে মানে কয়েকদিন ধরে, এবং সেই দিন যে তাণ্ডব হয়েছে তাতে এরা জানেন হেয়ার রোডের এই বাসাগুলোতে থাকা সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এসব বুদ্ধিমান আকেলমান মানুষ আগে ঠিক কোথায় আছেন, মন্ত্রী আর মন্ত্রী পাড়ায় নাই, তাহলে যে কোন পাড়ায় যাচ্ছেন সেটা বোঝবার আগেই হয়তো গা ঢাকা দিতে চাইছেন। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম আবার দেখেন তারা চাকরি ছেড়ে দিয়েছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, 2 মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা হেয়ার রোডের বাড়ি ছাড়েন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া মুখে বলছেন তিনি ছেড়েছেন, ওই বাড়ির কর্মকর্তারা বলছেন এখনো স্যার দলবল নিয়ে ওই বাড়িতে আসেন। আর মাহফুজ আলম আবার স্বীকারই করেছেন, তিনি বলেছেন নির্বাচনের আগে ছাড়বেন। আবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এটাও বলেছেন বিএনপির সঙ্গে তার কথা হয়ে গেছে, বিএনপি তাকে পরবর্তী সরকারের মন্ত্রী পদে দেখতে চায়। এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমদের মতো যাদের দশা, ধরেন আসিফ নজরুলের স্ত্রীর নিশ্চিতভাবেই মার্কিন পাসপোর্ট আছে, তার জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা হুমায়ুন আহমেদের বই পড়েই সেটা জানি, কাজে তার মার্কিন পাসপোর্ট আছে, সে সুবাদে তার সন্তানদেরও মার্কিন পাসপোর্ট থাকবার কথা। কিন্তু আসিফ নজরুলের এখনো মার্কিন পাসপোর্ট হয়েছে কিনা, কিংবা আসিফ নজরুলের হলেও তার আগের ঘরের সন্তানদের হয়েছে কিনা, সেগুলো নিয়ে একটা প্রশ্ন আছে। তিনি কি আসলে তাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন? এই প্রশ্নগুলোর মধ্যে আসিফ নজরুলও কিন্তু আরেক ব্যক্তি যিনি নিশ্চিতভাবে এই মন্ত্রীর বাড়ি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা দিতে পারবেন না। এদের জন্য আবার কূটনৈতিক পাসপোর্ট, লাল পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এই বিষয়ে আগেও কথা বলেছি। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে দলে বলে সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন পাকিস্তানে। কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা ভিসাবিহীন পাকিস্তানে প্রবেশ করতে পারবেন। এই বিষয়টা যে কত জরুরি শুধু মন্ত্রীদের জন্য নয়, প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশের ব্যক্তিবর্গ, এমনকি সেনা প্রশাসনের ব্যক্তিবর্গের জন্য, সেটা আওয়ামী লীগ আমলের মানে শেষ হওয়ার পর, আওয়ামী লীগ আমলের অবসানের পর, 2024-এর আগস্টের পর এই ইউনূস সরকারের প্রত্যেকটি ব্যক্তি হাড়ে হাড়ে টের পেয়েছেন। কারণ শুধু তো মন্ত্রী এমপিদের মানে দুর্গম সংকুল বর্ডার, নদী পাহাড় এসব টপকে পার হয়ে ভারতে পৌঁছতে হয়নি, বরং পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গ, সেনা প্রশাসনের ব্যক্তিবর্গকে পর্যন্ত এবং আমলাদের, বাংলাদেশের সচিব পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ের আমলারা পর্যন্ত গা ঢাকা দিয়েছেন, এবং তারা কয়েক মাস ধরে বাংলাদেশে পালিয়ে থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এই যে পরিস্থিতিটা, সে পরিস্থিতিতে ইউনূস সরকারের জন্য যেহেতু ভারতের সীমান্ত বন্ধ, সে কারণে তারা ব্যবস্থা করে রেখেছেন লাল পাসপোর্ট দিয়ে সরাসরি পাকিস্তান যাওয়ার। ইউনূস সাহেব নিজে কোথায় যাবেন সে একটা প্রশ্ন বটে। ফ্রান্সে তার বাড়ি আছে, তার ব্যবসা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্রেও তার ব্যবসা আছে, কাজে তিনি যে কোনো দেশেই যেতে পারেন। কিন্তু তার জন্যও যে পাকিস্তান একটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ সেফ এক্সিটের জায়গা হয়ে উঠতে পারে সে বিষয়েও আমি বলেছি। কারণ একদিকে তার শয্যাশায়ী অসুস্থ স্ত্রী, তাকে টেক কেয়ারের যে ব্যবস্থা, তার সেবা শুশ্রূষার যে ব্যবস্থা পাকিস্তানের সমাজ ব্যবস্থায় তিনি করতে পারবেন, সেটা হয়তো বা অনেক পশ্চিমা দেশে এইভাবে সম্ভব হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। অন্যদিকে এই প্রশ্ন বা এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে ভারতে যখন শেখ হাসিনার অবস্থান, তখন পাকিস্তানও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটা পক্ষকে তাদের ওখানে আশ্রয়ে রাখতে চাইবে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো টালমাটাল পরিস্থিতিতে, যাতে ভারত পাকিস্তান দ্বৈরথটা বাংলাদেশকে ঘিরে পাকিস্তান একেবারে সমান তালে লড়তে পারে। এইসব মিলিয়ে বুঝতে বাকি থাকছে না সামনের সময়টা ভীষণ টালমাটাল। সেটা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, আদিলুর রহমান, শুভ্র থেকে শুরু করে সবাই টের পাচ্ছেন ইউনূস সাহেবের কিছু একটা পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিন্তু তার ভরসায় যে লম্বা সময় বসে থাকা যায় না
সেটা ফজলুল কবির খান, যিনি বলেছিলেন 72 বছর বয়সে দেশ ছাড়বো কেন। তিনিও বুঝতে পারছেন বলেই সম্ভবত ভিসা তৈরি করে রাখছেন, বিদেশ যাওয়ার সব ব্যবস্থা পাকা করে রাখছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আফম খালিদ হোসেনও। ডক্টর ইউনূস সরকারের পারিষদ বর্গের মধ্যে উপদেষ্টা হিসেবে যে কজন তুমুল বিতর্কিত অবস্থায় রয়েছেন তার মধ্যে নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অন্যতম, কোনো সন্দেহ নেই। এই নিরাপত্তা উপদেষ্টা সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে অসংলগ্ন এবং একই সঙ্গে নিঃসন্দেহে অনেক বেশি সন্দেহজনক। আবার এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার স্ত্রী সহ মোট 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবকিছু কেমন যেন গোলমেলে। বিমানে কি বিশেষ কিছু ঘটছে অথবা পুরো সরকারের ব্যবস্থাপনায় বিশেষ কিছু ঘটছে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে, আরো 2 জন সহ। প্রথমে এই বিষয়ে একটু বলে নিই। রোববার রাতে তাদেরকে আটক করা হয়। কেন? যে শিশু কর্মীকে নির্যাতন করা হয়েছে। নিঃসন্দেহে শিশু কর্মীকে নির্যাতন করা হলে বিমানের এমডি কেন, আমরা তো মনে করি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যে কাউকেই গ্রেপ্তার করা যেতে পারে, যদি কিনা সেটি অবশ্যই ন্যায়ভিত্তিক কোনো রাষ্ট্র হয়ে থাকে, কল্যাণমুখী কোনো রাষ্ট্র হয়ে থাকে। এই বাংলাদেশ কি তাই? উপরন্তু ডক্টর ইউনূস সরকারের গত 1.5 বছরে যা কিছু ঘটছে, কোথাও কি কোনো আইনের তোয়াক্কা আছে? আবারও বলি, শিশু কর্মী নির্যাতনের বিষয়টি নিঃসন্দেহে অমানবিক। আমরা চাই যেই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে আটক করা হোক, বিচার করা হোক। কিন্তু এই যে এমডি শফিকুর রহমান, তিনি কাদের লোক? তিনি তো এই সরকারেরই অনেক বেশি আস্থাভাজন। তার নিয়োগটি হয়েছে এমডি পদে 2024-এর সম্ভবত 4 সেপ্টেম্বর, অর্থাৎ 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর যে সরকার আসে সেই সরকারের সময়ে। যেহেতু আইনের কোথাও কোনো তোয়াক্কা নেই, এত এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, গণমাধ্যম থেকে শুরু করে 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করে ফেলা, মব ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি, বিচার ব্যবস্থাপনায় তুমুল সব বিতর্কিত কর্মকাণ্ড, মব ভায়োলেন্সের মাধ্যমে কোথাও কিছু নেই। কিন্তু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রাতারাতি বিমানের এমডিকে তার স্ত্রী সহ আটক করে ফেলা হলো। আসলে কি ঘটছে আমরা একটু মিলিয়ে নেই। শুধু যে বিমানে কিছু ঘটছে তা তো নয়, সরকারের প্রতিটি মন্ত্রণালয় তো এরকম অস্বাভাবিক সব কর্মকাণ্ড ঘটছে। যেহেতু বিমানের এমডিকে নিয়ে আলোচনার সূত্রপাত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে নির্বাচনের মাত্র 25 থেকে 26 দিন আগে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ অন্যতম পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তখন থেকে প্রশ্ন করে আসছে কেন একজন উপদেষ্টাকে কোন সংস্থার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়? পৃথিবীর আর কোথাও কি এমন নমুনা আছে? নিঃসন্দেহে না। তাহলে তাহলে অনেক কিছু প্রশ্নই বেরিয়ে আসে। প্রশ্নের উত্তর আমরা জানতে পারি সোমবারই সচিবালয়ে যখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিশেষ কোনো বিষয়ে। তখন সেখান থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন। যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিতে শুল্ক কমিয়ে আনার বিষয়ে বা সেটিকে কেন্দ্র করে এই সরকারের মেয়াদের একেবারে অন্তিম মুহূর্তে শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে যে সরঞ্জাম কেনার মানে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার যে আলোচনা বা কিছু কিছু ক্ষেত্রে বা চুক্তি, যেমন যুক্তরাষ্ট্রের সাথে 14টি বিমান কেনার যে চুক্তির প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে প্রশ্ন করা হয়। তো সাংবাদিকদের প্রশ্ন ছিল
অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো নিয়ে আপনার মন্তব্য কি? তিনি বলছেন যেটি চলমান প্রক্রিয়া। সাংবাদিকরা পরবর্তীতে পাল্টা প্রশ্ন করলেন যে পরবর্তী সরকার বা নির্বাচিত সরকার এসে এই চুক্তিগুলো যদি এগিয়ে না নেয়, তাহলে অন্তর্বর্তী সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বা চুক্তিতে আবদ্ধ হচ্ছে, সেটি তখন কি হবে বা সেগুলো কি হবে? উত্তরে তিনি কি বললেন? এগুলো অনুমান নির্ভর প্রশ্ন। এগুলো অনুমান নির্ভর প্রশ্ন হবে কেন? এই কথাগুলোই তো গত কয়েক মাস ধরে উচ্চারিত হচ্ছে। সরকারের শেষ সময় এসে কেন বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে, বিতর্কিত সব চুক্তি করা হচ্ছে, অস্ত্র কারখানা থেকে শুরু করে নানান বিষয়ে নানান ধরনের উদ্যোগী ভূমিকা, বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া, আরো অনেক কিছু। তাহলে নির্বাচিত সরকার এসে বিপদে পড়বে, নাকি এগুলো তারা রিভাইজ করবে? রিভাইজ করতে চাইলেই কি চুক্তিবদ্ধ অন্য রাষ্ট্রগুলো মেনে নেবে? খুব স্বাভাবিক প্রশ্ন। এগুলো অনুমান নির্ভর হবে কেন? ডক্টর খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হলো যে কোন দেশের নিরাপত্তা উপদেষ্টা উড়োজাহাজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে যুক্ত হন না, এমন নানান ধরনের সমালোচনা গড়ে উঠেছে আপনি বিমানের পরিচালনা পর্ষদে জয়েন করার পর থেকে। তিনি কি বললেন? দুনিয়ার সব দেশে বিমান নাই। দুনিয়ার সব দেশে বিমান নেই, এটি কোনো প্রশ্ন হলো? যে সব দেশে বিমান আছে সেসব দেশের প্রতিরক্ষা উপদেষ্টা বা প্রতিরক্ষা মন্ত্রী কি সে দেশে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হয়? কি ধরনের অসংলগ্ন কথাবার্তা প্রত্যেকটা প্রশ্নের! এগুলোই অনেক বেশি সন্দেহের সৃষ্টি করছে আমাদের। বিমানে তিনি যখন পরিচালক হিসেবে নিয়োগ পেলেন সম্ভবত জানুয়ারির 15 তারিখে, আর নির্বাচনটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি, 26 দিন আগে বলতে গেলে। তখনই তো নানান ধরনের প্রশ্ন উঠেছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে বাংলাদেশ 14টি বোয়িং বিমান, হাজার হাজার কোটি টাকা বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে তারপরে শুল্ক কমানো হচ্ছে, বা এর পেছনে আর কোনো রহস্য আছে কিনা, অথবা এসব বিমানের কেনাকাটার বিষয়গুলো তড়িৎ গতিতে করার জন্য কোনো উদ্যোগী ভূমিকা যাতে নেওয়া যায়, তার জন্যই নির্বাচন কমিশনের সচিব, প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী ফয়েজ তোয়েব এবং ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, অথবা কমিশন বাণিজ্যের এখানে কোনো বিষয় আছে কিনা, যেহেতু হাজার হাজার কোটি টাকার বিমান কেনা হবে। এর পাশাপাশি প্রতিরক্ষা সংক্রান্ত যে নানান সরঞ্জাম কেনাকাটার কথাবার্তা হচ্ছে, চুক্তি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, এগুলোর ভিতরে অন্য কিছু আছে কিনা। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরি কিছু ঘটনা, চুক্তি সংক্রান্ত কিছু বিষয়। এই ডক্টর খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন, একজন বিদেশি নাগরিক হয়েও ডক্টর ইউনূসের যথেষ্ট আস্থাভাজন ব্যক্তি হিসেবে শুরুতে প্রশ্ন উঠেছিল যে তার এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সেনাপ্রধান যুক্ত আছেন কিনা বা তিনি এই বিষয়ে অবগত আছেন কিনা। তার অনেক প্রশ্ন উত্তর বেরিয়ে এসেছিল এবং তাকে কেন্দ্র করে আমাদের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনূস সরকারের একটা দূরত্ব যে আগে থেকে ছিল সেটি আরো গভীরতর হলো। এবং যে বিষয়গুলো জানাতে চাই যে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভের পরে ড্রোন কারখানা তৈরি নিয়ে চীনের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি, পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনা, চীন থেকে JF-C যুদ্ধ বিমান কেনা, ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনা, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার, 650 কোটি টাকায় যুদ্ধ জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার। কি হতে যাচ্ছে আসলে, কি হবে? ডক্টর খলিলুর রহমান যে উত্তরগুলো দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং একই সঙ্গে বিমানের এমডি আটকের ঘটনার সাথে এগুলোর মধ্যে কোনো যোগসূত্রতা আছে কিনা, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে।